আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সারা দেশ। রাজধানীতে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে আগুন, ভাঙচুর। সন্ধ্যায় দেশে আসছে মরদেহ। হাদির খুনিদের আইনের আওতায় না আনা পর্যন্ত সারা দেশে আন্দোলন চলবে, নাহিদ ইসলাম। ভারতকে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি মাহফুজ আলমের। হাদি হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। সবাইকে ধৈর্য ধরার আহ্বান, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। হাদির মৃত্যুতে তারেক রহমান ও জামায়াত আমির সহ বিভিন্ন মহলের শোক ও দুঃখ প্রকাশ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি। এবং নির্বাচনের প্রস্তুতি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। পর্যবেক্ষক পাঠানোর আহ্বান পররাষ্ট্র সচিবের। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে রাতভর বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বাংলা মোটর, কারওয়ান বাজার, মিরপুর সহ বিভিন্ন স্থানে মিছিল ও আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন স্তরের মানুষ। পুড়িয়ে দেওয়া হয় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়। ধানমন্ডিতে ছায়ানট ভবনেও আগুন ও ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্ষুব্ধরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ছায়ানটে ভাঙচুরের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা মোটর থেকে শাহবাগমুখী যান চলাচল। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধরা কি বলছেন, আর শাহবাগে আন্দোলন পরিস্থিতি আপনি কেমন দেখছেন? মুবিন, ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি, গতকালকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই সারা দেশ জুড়ে যে একটা উত্তেজনার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তার ধারাবাহিকতায় এখনো কিন্তু শাহবাগে বিক্ষোভকারীরা অবস্থান করছে। তারা সারা রাত অবস্থান করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি এখনো কিন্তু বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছেন। আপনাকে একটু ক্যামেরা চোখে একটু দেখাই, এখানে বিক্ষোভকারীরা রয়েছে। তারা বিভিন্ন ধরনের এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তুমি কে, আমি কে, হাদি হাদি, অর্থাৎ যে হাদি শহীদ হয়েছেন সেই হাদিকে তারা লালন করছেন এবং হাদির মতোই সবাই শহীদ হওয়ার আশা নিয়েই এখানে আসছেন। তারা বলছেন যে হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আটক করতে হবে এবং ভারতে যে অবস্থান করছে এবং দ্রুত তাদেরকে ফেরত দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে ভারতে যে আধিপত্য, সেই আধিপত্য চলবে না, ভারতের দালালেরা এই মুহূর্তে বাংলা ছাড় সহ অনেক ধরনের স্লোগান দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, শাহবাগের এইখানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন এবং এর ফলে শাহবাগ কেন্দ্রিক যে প্রবেশ সড়কগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি বলি মৎস্য ভবন থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, এদিকে কলাবাগান থেকে, বাংলা মোটর থেকে, যেই সড়কগুলো কানেক্টেড রয়েছে শাহবাগের সাথে, সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, কোনো জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে সচেষ্ট অবস্থানে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গতকালকে ওসমান হাদির মৃত্যুর এই যে ঘটনা, এটা শোনার পর থেকে দেশ জুড়ে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কয়েকটি গণমাধ্যমের অফিস ভাঙচুর করা হয়েছে, ভারতীয় যে ভিসা সেন্টারগুলা তার কয়েকটিতে হামলা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পর্যায়ে কিন্তু এই হামলা বা বিশৃঙ্খলা ঘটানো হয়েছে এবং আজকেও আমরা দেখছি যে এখানে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা 6টার
অন্যদিকে হাদির মরদেহ বাংলাদেশে আনা হবে। আজকেরা দুপুরে সকল মসজিদ মাদ্রাসায় মসজিদে সকল উপাসনালয়ে কিন্তু বিশেষ দোয়া মাহফিল হবে, বিশেষ প্রার্থনা হবে হাদির জন্য। পাশাপাশি আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনাকে দেখাই এখানকার যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই শাহবাগের যে চারিপাশ যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তারা প্রদক্ষিণ করছেন এবং তারা বলছেন যে হাদির যে হামলাকারী বা হাদির যে খুনি, সেই খুনিকে যত দ্রুত সম্ভব আটক করতে হবে এবং তাকে গ্রেফতারের মাধ্যমে যথাযথ শাস্তি দিতে হবে এবং এর সাথে যারা জড়িত রয়েছে সকলকেই শাস্তির আওতায় আনতে হবে, এমনটাই আমরা এখান থেকে জানতে পেরেছি। বিক্ষোভকারীরা তাদের স্লোগানে এই কথাগুলো তুলে ধরছিলেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মুবিন। ধন্যবাদ তরিক ইসলাম। দর্শক, শাহবাগের সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিক ইসলাম। এর আগে শাহবাগে জাতীয় ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল ও শোক কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজধানীর শাহবাগ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এবার আর ছাত্র জনতা বসে থাকবে না। এ সময় হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ভারতকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ তাদের দোসররা হত্যা চালালে ছাত্র জনতা বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ঠিক, আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভাবে গণতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন, ঠিক, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি, সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বরিশাল নগরীর হাতেম আলী কলেজ শিক্ষার্থীরা চৌমাথা, ঢাকা, বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। বিএম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় নগরের নথুল্লাবাদে। বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। কুষ্টিয়ার মজমপুরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা। এ সময় কুষ্টিয়া, ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। খুলনায় শিববাড়ি মোড়ে বিক্ষুব্ধরা ভারত বিরোধী স্লোগান দেন। এদিকে চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
এছাড়া বন্দরনগরীতে ভারতীয় সহকারী হাইকমিশনার অফিসও ঘেরাও করা হয়। অন্যদিকে বান্দরবানের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুরের বাসায় আগুন দেওয়া হয়। এদিকে ওসমান হাদির বাড়ি ঝালকাঠিতেও প্রতিবাদ মিছিল করেছে বিক্ষুব্ধরা। এছাড়া চাঁদপুর, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছেন বিক্ষুব্ধরা। এদিকে বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আধিপত্যবাদ বিরোধী ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজশাহী মহানগরীর সাহেব বাজার 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে জুলাই মঞ্চ, এনসিপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেন তারা। দর্শক, রাজশাহী থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন। 24 গণ আন্দোলনের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের সৈনিক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনা রাজশাহীতে ছড়িয়ে পড়লে এবং জানাজানি হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে রাস্তায় জড়ো হয় এবং বিক্ষোভ মিছিল শুরু করে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই মিছিলে সামিল হয়। এক পর্যায়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হয় এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এবং এই যারা ভারতে পালিয়ে গেছে বলে শোনা যাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় তারা। পরবর্তীতে রাত 1টার দিকে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে ফেলা হয় এবং এই কার্যালয়টি এর আগে 5ই আগস্টেও ভেঙে ফেলা হয়েছিল আরেক দফা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ জানিয়েছে যে কোনো প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে যাবে। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শরীফ ওসমান হাদির। রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেয়া হয়। ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9:30 ফেসবুকে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির ভেরিফাইড পেজ থেকে জানানো হয় শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই দুর্বৃত্তদের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের এই সৈনিক। হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য ও হাদির চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিম মৃত্যুর বিষয়টি জানিয়েছে। নয়নে বন্ধি আমি ষোড়শী হৃদি সরসিজ প্রেম উত্তম আমি ধন্যী, আমি মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর। এর আগে গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে আবারও অপারেশনের কথা থাকলেও সব চেষ্টার অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বিপ্লবী এই নেতা। আমি মানি না কোনো আইন, আমি ভরাদারি করি ভরাডুবি, আমি টর্পেডো। জাহিদুল আলম, এটিএন বাংলা। আমি ধূমজ্যোতি, আমি এই লোকে সে ঝড় কালো বৈশাখী, বলবীর, আমি চিরউন্নতশীল। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এই হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য এবং সংযম ধরে রাখার আহ্বানও জানান তিনি। শনিবার জাতীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে আজ বাদ জুমা সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দ্রুত হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ছাত্র জনতাকে শান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। শুক্রবার বাদ জুমা সব মসজিদে এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা আয়োজনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোক বার্তায় এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক চক্রান্ত উল্লেখ করে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচনকে ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশে খুন ও রক্তপাত চালানো হচ্ছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন না করলে দেশের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। শোক বার্তায় তিনি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শোক বার্তায় বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক, যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।
এনসিপির পক্ষ থেকে শোক বার্তায় বলা হয়, সহযোদ্ধার মৃত্যুতে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। এছাড়া ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি সব শক্তি নিয়োগের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব আসাদ আলম সিয়াম বিভিন্ন দূতাবাসের কূটনীতিক এবং মিশন প্রধানদের কাছে নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংয়ে নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণও জানান তিনি। এছাড়া সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে বলেও তাদের জানান সচিব। দূতাবাসগুলোর সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের আশ্বস্ত করেন পররাষ্ট্র সচিব। তবে এই ব্রিফিং নিয়ে গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি সংশ্লিষ্টরা। এ পর্যায়ে দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 12কে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব ও জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলানগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি এই আসনের বিভিন্ন অলিগলি, কথা বলেছি ভোটারদের সঙ্গে। চাঁদাবাজিটা যেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি কিন্তু প্রচুর চাঁদাবাজি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। অভিযোগ করেন, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসনে কায়েম করেছিল রাম রাজত্ব। আসনটিকে ঘিরে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফুল আলম নীরব। যে এলাকায় এমপি একজন দখলদার রাজত্ব কায়েম করে, সে এলাকায় তার নেতাকর্মীরা কি অবস্থা করতে পারে? যে এলাকায় একটা চাঁদাবাজের অঙ্গরাজ্য পরিণত করে ফেলেছে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আর বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা আসেন, জনগণের সেবা করার সুযোগ পান, এই এলাকায় চাঁদাবাজের কোনো অস্তিত্ব ইনশাল্লাহ থাকবে না। অন্যদিকে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন, সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ মানুষের কাছে আমরা যত জায়গায় যাচ্ছি, মানুষ খুব আমাদেরকে যেটাকে বলা হয় মুখিয়ে আছে এবং তারা আমাদেরকে গ্রহণ করতেছে। রাতে দিনে পুরুষ মহিলা এমনকি ইয়াংরা পর্যন্ত আমাদেরকে আঁকড়িয়ে ধরতেছে। এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি, কারণ বাজারের পাইকারি কাঁচা বাজারকে রাজধানীর অন্যত্র সরিয়ে নেয়ার। এই আসনের ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি, ঢাকা শহরের ট্রাক স্ট্যান্ডকে সরিয়ে যেন অন্যত্র নেওয়া হয়। একই সাথে ফুটপাত দখল করে যারা দোকানপাট বসিয়েছেন তাদের যেন অপসারণ করে জনসাধারণের হাঁটাচলার পথ নির্বিঘ্ন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, তেজগাঁও, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 2 ও 3 আসনে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর কৌতূহল। হাটবাজার, চায়ের দোকান সবখানেই চলছে ভোটের আলোচনা। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে নেত্রকোনা 2 আসন। সারা দেশের মতো এই আসনে বইছে নির্বাচনী আমেজ। নেত্রকোনা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, জামাতের অধ্যাপক মাওলানা এনামুল হক, এনসিপির ফাহিম রহমান খান পাঠান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের গাজী আব্দুর রহিম রুহি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিএনপি বিগত দিনেও জনগণের পাশে ছিল, এখনো জনগণের পাশে আছে, আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে। জামাত ইসলামীকে নির্বাচিত করবে বলে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। জনগণের একটা চাওয়া পাওয়া আছে, সেই জায়গা থেকে সাধারণ জনগণ চাচ্ছে আমাকে সৎ এবং আমানতদার যারা আছে তাদেরকে নির্বাচিত করবেন। এদিকে আটপাড়া ও কেন্দ্রীয় উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা 3 আসন। এই আসনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর খায়রুল কবির নিয়োগী। প্রত্যেক প্রার্থী কাজ করছে, এখানে কোনো ধরনের বিভেদ নাই,
কোনো ধরনের মারামারি নাই। জনগণের কল্যাণে আমি সর্বাধিক আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুই আসনের ভোটাররা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেবেন। আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকে চাইতেছি যা আমরা জনগণের সাথে সম্পৃক্ততা আছে। এলিটদের প্রতিনিধিত্ব করে এমন সংসদ সদস্য আমরা চাই না। শোনা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর একটা চাপ প্রয়োগ আছে দুই পার্টি থেকে, এই জিনিসটার জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। বড় ধরনের সহিংসতা না হয়, আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ ভালোভাবে ভোট দিতে পারবো। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে সরগরম নেত্রকোনার এই দুইটি আসন। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশার মিলন মেলায় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের দিন জনগণের রায়ে কে শেষ হাসি হাসেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এই পর্বের শুরুতেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মিশরের সঙ্গে 35 বিলিয়ন বা 3,500 কোটি ডলারের গ্যাস চুক্তি করেছে ইসরায়েল। অর্থ ও রপ্তানির পরিমাণের দিক থেকে এই চুক্তিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই চুক্তির আওতায় ইসরায়েল অধিকৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে মিশরে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হবে, আর এ সরবরাহের কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন। ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেনের সাথে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, এই চুক্তি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে। একই সঙ্গে এটি ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় গ্যাস অনুসন্ধানে অন্যান্য কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে। তবে এই চুক্তির বিষয়ে এখনো মিশর সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। পর্বের শুরুতেই খেলার খবর। আইপিএল এর মধ্যে বাংলাদেশের হয়ে মাত্র 8 দিনের জন্য ক্রিকেট খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া তিনি জানান টি-20 বিশ্বকাপের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল সারা দেশ। রাজধানীতে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে আগুন, ভাঙচুর। সন্ধ্যায় দেশে আসছে মরদেহ। হাদির খুনিদের আইনের আওতায় না আনা পর্যন্ত সারা দেশে আন্দোলন চলবে, নাহিদ ইসলাম। ভারতকে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি মাহফুজ আলমের। হাদি হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। হাদির মৃত্যুতে তারেক রহমান ও জামায়াত আমির সহ বিভিন্ন মহলের শোক ও দুঃখ প্রকাশ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি। এবং নির্বাচনের প্রস্তুতি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। পর্যবেক্ষক পাঠানোর আহ্বান পররাষ্ট্র সচিবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।